না আছে চুল, না আছে চেরা, কোনোটাই নাই। কেন? গণমাধ্যমের স্বাধীনতা কতটা দেখলেন? 16 বছরে সব সমস্যার সমাধান হয়ে গেছে। কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? ভোটাররা প্রস্তুত না। সরকার কিন্তু সেই জায়গা থেকে পিছু হটেছে। আমি বললাম এটা 5 বছরও টিকবে না। পুলিশ জনতা বন্ধু, তাহলে দোষটা কার? ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বলেছে যে আমার নিয়োগকর্তা। হ্যাঁ, ভোট দিতে গেলে ওয়েলকাম, আদারওয়াইজ। সরকারের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াস। যমুনায় গেলে কাউকে পিটাচ্ছেন, কাউকে শরবত খাওয়াচ্ছেন। আপনার কি নির্বাচন নিয়ে শঙ্কা আছে এখনো? বাংলাদেশের সমস্ত বাহিনী এখন প্রফেসর ইউনূসের। এইটার ফেট কি? এতদিন পরে এসে পুকুরের তলে অস্ত্র পান। তাকে অনেকে বলে 50 বছর ক্ষমতায় থাকতে। উনি নিজের ডল নিজে পাঠান। তাহলে নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন দেখেন? ফ্যাসিস্ট হয়ে যাব, এই হয়ে যাব, সে হয়ে যাব, এটা আপনি বলার কি? 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? বাংলাদেশের ইন্টেলিজেন্স সংস্থাগুলো এরপরে মব বাহিনী পালবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পডকাস্ট কথা চলুকে। নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নানান বিশ্লেষণ জানতে আমাদের আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি সাইফুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। সাইফুল আলম চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা কথা বলছি ফেব্রুয়ারির 8 আর 4 দিন পর নির্বাচন। কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? হিসেবে 3 দিন 3.5 দিন আছে। কেমন দেখছি, নির্বাচনের আগে যে ধরনের পরিবেশ থাকার কথা বা যে ধরনের ইস্যুগুলো থাকার কথা না, সেই ধরনের ইস্যুগুলো বেশি দেখছি, নির্বাচনের ইস্যুগুলো কম দেখছি আর কি, মোটা দাগে বললে। ধরেন আমরা একসময় সাংবাদিক ছিলাম, সো সাংবাদিকতা আপনি যদি, আমি আসলে বিষয়টা কীভাবে বলি যে হচ্ছে, বাংলাদেশে আপনি যদি আগে 12টা নির্বাচনকে ভাগ করেন, তাহলে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমি বলি যেটা হচ্ছে কনসলিডেটেড ইলেকশন, আরটা হচ্ছে ট্রানজিশনাল। কনসলিডেটেড কীরকম, যে এক সরকার ক্ষমতায় ছিল, সে একটা নির্বাচন দিয়েছে বৈধতা পাওয়ার জন্য, সে ক্ষমতায় আসছে আবার। সেইখানে আসলে সেই নির্বাচনগুলো কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না, যেটা যে দলই হোক না কেন। 3টা দল ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, কোনোটাই ছিল না। আর বাকি 4টা আসন, অর্থাৎ 1991, 1996 একটা, 15 ফেব্রুয়ারিটা ছাড়া, মানে জুনেরটা, আপনি 2001, 2008, এগুলোকে আমি বলে হচ্ছে ট্রানজিশনাল ইলেকশন। অর্থাৎ একটা ইন্ট্রিয়াম অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, নন পলিটিক্যাল। সো সেই ক্ষেত্রে তারা পিসফুলি এবং ইনক্লুসিভ ফ্রি ফেয়ার একটা নির্বাচন করেছে। হ্যাঁ, হয়তো মাত্রার তারতম্য আছে, কোনোটাতে আপনি বলবেন যে কিছুটা হয়েছে, কিন্তু ওভারঅল এগুলা গ্রহণযোগ্য ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। তো সেই 4টা নির্বাচন যদি আমি ধরি, তাহলে যেই পরিবেশটা ছিল নির্বাচনের আগে পার্টিকুলারলি আপনি 3-4 দিন আগেই, কেন তফসিল ঘোষণার পর থেকেও, যে সেটার কোনোটাই নেই। আপনি দেখেন, আমরা তো মিডিয়ার লোক, আপনি মিডিয়ার কন্টেন্টের দিকে তাকান, আপনি মিডিয়ার কন্টেন্ট হচ্ছে ইলেকশন আসলে ইস্যু বেসড রিপোর্টিং বাড়ে। ধরেন মানুষের বেসিক নিডসগুলো, ধরেন ঢাকা শহর যদি আমি বলি, ঢাকা শহরের 3-4টা আমাকে বেসিক প্রবলেম বলেন তো। আপনি বলবেন যানজট, আপনি বলবেন দূষণ, মশা। আপনি দেখেছেন কোনো পত্রিকায় কিংবা কোনো ক্যান্ডিডেটের কথাই যে এটা আসছে ঢাকা শহরের বেসিক প্রবলেম এই? এখানে কন্টেন্টটাকে এখানে এতটা হর্স রেস প্রেজেন্টেশন আপনি কোথাও বিশ্বের কোনো ইলেকশনে দেখবেন না, বাংলাদেশেও না, অতীতের কোনো, ইভেন যে নির্বাচনগুলো আমরা বলছি যে গ্রহণযোগ্য না, যে নির্বাচন হয়েছে কিন্তু গ্রহণযোগ্য না, ইনক্লুসিভ ছিল না, 2024 বলেন, 2018 বলেন, 2014 বলেন, মানে নানান প্যারামিটারে বিতর্কিত, নানান প্যারামিটারে যে বিষয়, সেই নির্বাচনগুলোতে যদি আপনি পত্রিকার কন্টেন্ট অ্যানালাইসিসগুলো বের করেন, সেখানেও দেখবেন ইস্যু আছে। কোথাও ব্রিজ নেই, মূল সমস্যা কোন এলাকায়, কোথাও মানুষের একটা চিকিৎসা কেন্দ্র নেই, সেই সমস্যা। তাহলে কি রাতারাতি গত 16 বছরের সব সমস্যার সমাধান হয়ে গেছে? তাহলে সেগুলো নেই কেন? সেগুলো তখনই থাকতো যদি আসলে প্রকৃত নির্বাচনী আমেজটা থাকতো, মিডিয়ার একটা প্ল্যান থাকতো, সে যেত মানুষের কাছে, মানুষ বলতো যে আমি এটা চাই, এটা হয়নি, অমুকে এখানে করাপ্টেড ছিল, অমুকেই। হ্যাঁ, আপনি দেখবেন এখানে ঢাকার নির্বাচন মানে 8 আসন, কি সম্পূর্ণ হর্স রেস। 2 দলের নির্বাচন মানে আজকে তারেক রহমান কি বলছে, আরেকজন রহমান কি বলছেন, এর মধ্যেই, ঠিক আছে। এবং আপনার সোর্সগুলো কোথায়, আপনি ওনারা কি বলছেন সেটা ইনডেপথ অ্যানালাইসিসে যাচ্ছেন না, বা আদৌ বাস্তবতা কতটুকু, যে বিএনপি এটা বললো, জামাত এটা বললো, যে এটা দুটোর মধ্যে বাস্তবতা আসলে কি বলে, কতটুকু অতীতে হয়েছে, তারা যে আমাদেরকে ইস্তেহারে বলছে এরকম হোপ দেখাচ্ছে, এটা কতটুকু সম্ভাব্যতা কতটুকু, এই ধরনের নাই।
ওনাদের দুজনের বক্তব্যে যেটুকু সোশ্যাল মিডিয়াতে হাইপ তুলছে সেটুকুই আপনি আসলে কন্টেন্ট হিসেবে করছেন। তার মানে কি মিডিয়া একটা যজ্ঞ শুধু সবার মানে প্রশাসনের জন্য না, সরকারের জন্য না, রাজনৈতিক দলগুলোর জন্য না, ভোটারদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়ার জন্য, মানে নির্বাচনটা একটা যজ্ঞ হিসেবে। তো সেইখানে তো মিডিয়া কোনো প্রস্তুতিই ছিল না। আমরা ধরেন 1/11-এর পরে যেই নির্বাচনটা হলো, অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে সব মিডিয়া ইভেন গাড়ির কালার পর্যন্ত চেঞ্জ করলো, তাই না? প্রতিটা ডেটা তারা সংগ্রহ করলো, প্রতিটা আসনে কোন কোন জায়গায় কী স্পেসিফিক প্রবলেম সেটাকে হাইলাইট করা হলো। এগুলো আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন? আপনি ধরেন সাংবাদিকতা গণযোগাযোগ নিয়ে আপনি পড়ান এবং এগুলো নিয়ে গবেষণা করেন বলে হয়তো এটা আপনার চোখে একটু বিশেষ করে ধরা পড়ছে, কিন্তু গণমাধ্যম হয়তো কন্টেন্টগুলো এভাবে তুলে আনছে না। প্রার্থীদের মধ্যেও কি খুব একটা এগুলো নিয়ে কথা বলছে? গণমাধ্যম তো নির্বস্ত্র কোনো শর্ত না, এটা মানুষের দিয়ে তৈরি, মানুষই পরিচালিত করে এবং মানুষই এটার আসল টার্গেট। ভোটার প্রার্থী কখন বলবে? যখন ভোটারদের চাহিদা থাকবে। তার মানে কি ভোটাররাও প্রস্তুত না, ভোটাররাও ভোট কী জিনিস সেটা হয় ভুলে গেছে অথবা আমরা জাগাতে পারিনি। কারণ আপনার প্রচার করার কথা ছিল আপনি মানুষ ভোট দিতে যাবেন, আপনি প্রচার করছেন হাতে ভোট দিবেন। তা আপনি আমাকে ওয়েলকাম জানাচ্ছেন শুধুমাত্র আমি ভোট দিতে গেলে ওয়েলকাম, আদারওয়াইজ দরকার নেই, এরকম একটা ভাব। তো মানুষের মধ্যে আগ্রহ জাগবে কেমনি? আমার ভোটিং যে রাইটস, আমি রাইটসটা গত 17 বছর ধরে পারি নাই, সেটা যে আমি ফেরত পাচ্ছি সেইটার স্পিডটা কোথায়? আপনি তো বলছেন যে না আপনার জন্য হচ্ছে, কেউ বলছে ভেস্তে যাওয়ার টিকিট, কেউ বলছে হচ্ছে গণতন্ত্রে যাওয়ার টিকিট। হ্যাঁ, তো এখন ভোটারদের আগ্রহ তৈরি করার দায়িত্ব কার ছিল? পলিটিক্যাল পার্টিগুলোর ইনিশিয়ালি নাকি অন্তর্বর্তীকালীন সরকার? দেখেন, এই যজ্ঞে একা কারো দায়িত্ব না। এই যজ্ঞে প্রথম দায়িত্ব হচ্ছে, যেহেতু মানে ইন্টারিম গভর্নমেন্ট, আপনাকে বিশ্বাস করতে হবে অবশ্যই, সেটা উনি হচ্ছেন কিনা সেটা ওনার বিষয়। কিন্তু এটা আদলে যেহেতু ওনার নিজস্ব কোনো পার্টি নেই, তাহলে আদতে নেচারটা হচ্ছিল নন পার্টিজান। নন পার্টিজান মানে প্রো পিপল, ডেফিনেটলি দেশের প্রত্যেকটা মানুষের জন্য, জাতি, ধর্ম, বর্ণ, দল সমস্ত ভেদাভেদ, মানে তার পার্টি হচ্ছে সাধারণ মানুষ, বাংলাদেশি, বাংলাদেশি। তো সেটা তো আপনি করেন নাই, সেটা গত 7 মাসে একবারও করেন নাই। কাউকে আপনি প্রচারের জন্য আর্মি প্রোভাইড করেছেন, আর কাউকে আপনি প্রচার করতে গেলে তার অফিস ভেঙেছেন। সে কোনো মিছিল করতে গেলে, সমাবেশ করতে গেলে তার অফিসে যা আপনার লোকই করেছে। তাহলে ভোটাররা নিশ্চিত হবে কেমনি আপনি ভোট চান? তাহলে আমি একটু পেছনে যাই। বলা হচ্ছিল তো এই সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের সরকার, এই সরকারের সকল কিছু করার ম্যান্ডেট আছে, এই সরকার সকল রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানে যারা রাস্তায় নেমে এসেছিল সবার সমর্থন নিয়ে বসেছে। তাহলে সরকারের এই পার্টিজান চেহারা আপনি যেটি বলছেন সেটি বেরিয়ে এলো ঠিক কী কারণে? পৃথিবীর কোনো সরকার কাজ পর্যন্ত দেখেছেন সে বলেছে আমি ইললিগালি আসছি, আমার ম্যান্ডেট নাই, ইভেন দো ইট ইজ সামরিক সরকার হলেও? আমরা বলছি 2024 সালে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না। আমরা তো বলেছি যে আমি তো সবাইকে বলেছি কেউ আসে নাই, আমার যেটুকু জনগণের ম্যান্ডেট পেয়েছি আমি সেটুকু নিয়ে আসছি। তাইলে ওইটা আমি না মানবো কী হবে? আপনারটা মানবো কী হবে? আপনাকে যদি জনগণ ম্যান্ডেটই দিয়ে থাকে তাহলে আপনি একটা পক্ষ নেবেন কী হবে? জনগণই যদি আনে, জনগণের মধ্যে নানা মত আছে, তাহলে আপনি একটা পক্ষকে নির্বাচনী দল গঠনের জন্য আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে করবেন, আরেকটা দলকে, নিবন্ধিত দলকে আপনি, ধর আমি উদাহরণ দিয়ে বলছি, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের কথা বাদই দিলাম, ঠিক আছে, সে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করেছেন, ফাইন, পারেন কি পারেন না সেটা পরের ডিবেট। তাহলে জাতীয় পার্টি কী অপরাধ করেছিল? আপনি জাতীয় পার্টিকে অপরাধ করেছে কখন? আপনি প্রথম 2টা মিটিংয়ে জাতীয় পার্টিকে ডেকেছেন, বঙ্গবন্ধু জাতীয় পার্টি ছিল, সে নাই, পরে কেন? আপনার দলের ভোট কমে যাবে। তাহলে আমি কে বুঝলাম যে এই ভোটটা আমার জন্য, বা অন্য জাতীয় পার্টির সাপোর্টার কেউ? আপনার দল মানে কার দল? আমি বলছি জনগণের দল। আমি যখনই, কেউ যদি বলে যে আজকে না ভোট দেবে, তার ভোট কেন্দ্রে নাও যেতে দিতে পারেন আপনি। কারণ এটা কি আপনার শঙ্কা? অবশ্যই, কারণটা হচ্ছে দেখেন, আপনি না দুটো রাখা মানে কি? আমার নাতে রাইট আছে, আপনি তো সেটা বলছেন না। না, সরকার যখন প্রচারণা শুরু করেছিল এর পক্ষে, তারপর তো নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে, তারপরে সরকার কিন্তু সেই জায়গা থেকে পিছু হটেছে। আসলে কি পিছু হটেছে? মানে অন্তত কার্যত পিছু হটেছে, চোখে যা দেখা যায়। কারণ বিভিন্ন মন্ত্রণালয় এর পক্ষে প্ল্যাকার্ড ছিল, বিলবোর্ড ছিল, সেগুলো নামানো হয়েছে। আপনি কি শিশু?
না আপনি দেশ চালান, আপনি 18 বছর, আপনি একটা অপরাধ করে ফেলেছেন, কাউকে মেরে ফেলেছেন, কোর্টে গিয়ে বলবেন যে আমি তো আইন জানতাম না, মাফ করে দিবে? আপনি যেদিন ওত নিয়েছেন সেদিন আপনি বলেছেন সংবিধানের রক্ষা করবেন, ওইটাই ওত ছিল আপনার, ওইটা অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হবে। আপনি ওতে বলেছেন আপনি অনুরাগ বিরাগ কোনো কিছুর বশবর্তী হয়ে ডিসিশন নেবেন না। আপনি গত 18 মাসে প্রতিদিন 1800 ডিসিশন নিয়েছেন, যেগুলো অনুরাগ বিরাগ বশবর্তী হয়ে। মানুষের মধ্যে আসবে কেমনি ফিলিংসটা যে আপনি আসলেই জনগণের জন্য ভোট চান? কিভাবে? কিন্তু মানুষের প্রতিনিধি যদি রাজনৈতিক দলগুলো হয়, রাজনৈতিক দলগুলো তো অন্তর্বর্তীকালীন সরকারকে না, এই জায়গায় আমি শক্তভাবে আমি যদি বলছে না। বিএনপি হই, আমি যদি জামাত হই, আমি যদি এনসিপি হই, আমি আমার দলের কথা বলবো, আমার দলের ভোটের চাইবো। এটা তো অপরাধ না? আমি সব জনগণের কথা বলবো না, আমি তাদেরকেই নমনম করবো যারা আমার দলকে ভোট দিবে, যারা আমার ক্যান্ডিডেটকে ভোট দিবে। এটা তো অপরাধ না? আপনি যদি আপনার দায়িত্ব হচ্ছে সবার প্রতি, এখন ধরেন এখানে 3 জন গেস্ট যদি থাকতো, আপনি আমাকে বেশি সময় দিচ্ছেন আর 2 জনকে সময় দিচ্ছেন না, তাহলে সময় কি আমরা নিয়ে নিতে পারবো? আমরা তো চাইবো সময়, কিন্তু আপনি সময় দিচ্ছেন না, তাহলে দোষটা কার? আমাদের 3 জনের না আপনার? মানে তাহলে এখানে কি আমার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার? হ্যাঁ, ডেফিনেটলি আপনার কথা হচ্ছিল আপনার সবাই সমান, যেইটা বলে আপনি ওত নিয়েছেন সেটা। এমন না যে আপনি আওয়ামী লীগকে ইলেকশন করতে দিচ্ছেন, সেটা এটা এটা ভুলে গেলাম, এটা কোনো বিষয়ই না। আপনি আরো 100টা পার্টিকে করতে না দিতেন, কিন্তু যেগুলোতে করতে দিচ্ছেন সেগুলোতে আপনি পক্ষপাতিত্ব করছেন। ঐকমত্য কমিশনেও তো জাতীয় পার্টিকে ডাকা হয় নাই শেষ পর্যন্ত। আপনার মনে আছে কিনা, প্রথম 2টা বঙ্গবাণী গিয়েছে, প্রথম 2টা মিটিংয়ে চিফ অ্যাডভাইজারের সাথে গিয়েছিল। কিন্তু তারপর তো এক ধরনের রিপারকাশনের মুখে সেই সিদ্ধান্ত থেকে। এটা কি রিপারকেশন নাকি অন্য কিছু? হঠাৎ করে আসবে কেন? আপনার আগে জানা ছিল না? না, আপনার বিশ্লেষণ কি বলে, এটা কি রিপারকাশন না অন্য কিছু? আমার মনে হয় এটা লং টার্ম ভোটের হিসাবে। আচ্ছা। কারণ জাতীয় পার্টি এমন কিছু আসন, জাতীয় পার্টি একটা অঞ্চল ভিত্তিক বা কিছু আসন ভিত্তিক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একটা রিজিওনাল সাপোর্টার বেজ আছে তার। সো সেই জায়গায় আমরা তো দেখি ওই দলের পাওয়ারফুল ক্যান্ডিডেট বেশি, তাই না? আমি তো না, ঐক্যমত্য কমিশনের একজন মেম্বার টিআইবির ডক্টর ইফতেখার জামান, উনি বলেছেন যে ওরা কিংস পার্টি। আমি বলার কি? আমি তো সাধারণ জনগণ, আমি ঐক্যমত্য কমিশন সরকারের খুব কাছের লোক, ওনারাই বলছেন। না, আবার ধরেন সেই ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি তো আবার বলছিলেন যে হ্যাঁ এর পক্ষে। আচ্ছা, ঐক্যমত্য কমিশনটা আমাকে বলেন তো। ঐক্যমত্য কমিশন রিপোর্ট করলো, সে ঐক্যমত্য কমিশনের চিফ হচ্ছে চিফ অ্যাডভাইজার, উনাকে এই রিপোর্টটা জমা দিল। এটা কি হয়? আমার রিপোর্ট আমাকে জমা দিল, এটা চেক অ্যান্ড ব্যালেন্স কই থাকলো? এবং সেই মিটিংয়ে তো আবার ধরেন কার্যত কি একমত হলো এই যে 30টা রাজনৈতিক দল? কারণ আবার রাজনৈতিক দল বলছেন প্রায়- কবে? প্রায় ঐক্যমত্য কমিশন যখন শুরু হয়েছে তখন এনসিপি দল ছিল না। তাহলে তাদেরকে ডাকলেন কেন? আপনি ডাকতে পারতেন, অসুবিধা ছিল না, আপনি বলতে পারতেন ওকে জুলাই আন্দোলনে তাদের ভূমিকা আছে, তাই তারা একটা স্টেক হোল্ডার, তাদেরকে দল হিসেবে নয়, আমরা সংগঠন বা একটা কিছু বলতেন। আপনি দল ঘোষণা করলেন কেবে? না, তারা তখন পার্টি ফর্ম করেছিল, রেজিস্টার্ড ছিল না, পার্টি ফর্মও করেনি ঐক্যমত্য ডাকার আগে। দেখেন, তারা ফেব্রুয়ারিতে পার্টিটা ফর্ম করেছে সম্ভবত। যাই হোক, ওকে, কিন্তু আপনি তাদেরকে কীভাবে? মানে তাহলে কি ওইখানে আপনি বলতে চান আমি যদি বলি এতটা সরকারি সাপোর্ট যদি কেউ পায়, তার তো 300 আসনে 280 আসনে ক্যান্ডিডেট দেওয়ার কথা ছিল মিনিমাম। কিন্তু সে তো শেষ পর্যন্ত জামাতের সাথে জোট করলো, তাহলে কি সেই সাপোর্টটা আদৌ পেয়েছিল সে? এখন সরকারের কিংস পার্টি কি একটা ছিল? সরকার তো 2 ভাগে ভাগ করে ফেলেছিল। আমি যাদেরকে ডাকছি প্রথমে 32টা, পরে নামতে নামতে 30টা, তাই তো? এরা আমার গুডবুকে আছে, আর যাদেরকে ডাকছি না তারা আমার গুডবুকে নাই, আমার বা আমার মিত্রদের গুডবুকে নাই। ভেরি ক্লিয়ার। তারপরে দেখেন সেখানে বিভাজন আছে। আপনি বলছেন যে এই দলগুলাই মিলে সিদ্ধান্ত নিবে। আপনি যখনই আপনার কিছু ইস্যুতে আপনার অবস্থা কাহিল হয়ে যায়, তখনই আপনি জাতীয় ঐক্যকে ডাক দেন কি 3টা পার্টি, একটা তো নিবন্ধিতই ছিল না তো অনেকদিন ধরে। তাহলে বাকিগুলো কি করেছে? বাকিগুলো কেন ডাকেননি? কিন্তু এনসিপিকে তো সরকার শুরু থেকেই
একটা এক ধরনের শীর্ষ অবস্থানে রেখেছে, কারণ ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বলেছে যে আমার নিয়োগকর্তা শিক্ষার্থীরা, ছাত্ররা। সেইটা উনি যদি ওইটা যদি ধরেন, আপনি ওনার প্রথম ভাষণ অগাস্টে, উনি তো 8 তারিখ আসলেন, 7 তারিখ 8 তারিখ, তারপরে উনি 7 তারিখে যে ভাষণটা দিয়েছিলেন সেটা অন্যরকম এয়ারপোর্টে নেবে। উনি বলেছিলেন যে এখন থেকে যা হয়েছে সব ভুলে যেতে হবে, কোনো মারামারি, আপনারা যদি আমার প্রতি আস্থা রাখেন, কোনো মারামারি হানাহানি করা যাবে না। হ্যাঁ, যদি বলেন আমি তাহলে চলে যাব, এবং সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই সবাইটা ঘুরে গেল। প্রথম ভাষণে আসলো যে আপনি যেটা বললেন, নিয়োগকর্তা। দ্বিতীয় ভাষণে কিন্তু উনি আজ স্টুডেন্টদের কথা বলেন নাই, উনি বলছেন জনগণ। তৃতীয় ভাষণে এসে উনি বললেন দেশের পলিটিক্যাল পার্টিটা ডিসিশন দিবে। ওনার স্টেপ বাই স্টেপ দেখেন, প্রথম ভাষণ ছাড়া কোথাও পাবেন না ওনার নিয়োগকর্তা, উনি বলেছেন। আপনি দেখতে পারেন। তাহলে এই যে 30টা রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে বসলো এবং তারা সবশেষ 84টা প্রস্তাবনা দিল, তার মধ্যে 48টা হচ্ছে সংবিধান সংস্কার সম্বন্ধিত, সেইটা দিয়ে জুলাই সনদ হলো, এবং জুলাই সনদের প্রায় প্রতিটা দফাতেই নানান রকম নোট অফ ডিসেন্ট আছে। এইটার ফেট কি? যে যদি 2/3 মেজরিটি নিয়ে কেউ যায়, এটা কোনো ভবিষ্যৎ নাই। যেটুকু যারা গিয়েছেন তারা যেটুকু করতে চান। আর যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, এটা আদৌ আসলে কোনো ভবিষ্যৎ নাই। মানে একেবারে কোয়ালিশন করতে হয়। হ্যাঁ, যদি কোয়ালিশন করতে হয়, হ্যাঙ্গিং হয়, তাহলে একদমই নেই। আরেকটা হচ্ছে আপনি ভবিষ্যৎ কতদিনের জন্য, ভবিষ্যৎ কতদিনের জন্য? প্রফেসর ইলিয়াস সাহেব, উইথ ডিউ রেসপেক্ট, উনি বলছেন যে 50 বছর। আমি বললাম এটা 5 বছরও টিকবে না। মানে জুলাই সনদের কার্যকারিতা 5 বছরও টিকবে না। আমি বলে গেলাম আপনার এখানে মিলাই নিন। কারণটা হচ্ছে আপনি আমি ম্যাথমেটিক্যালি আপনি হিসাব করতে গেলে আপনি হিস্ট্রিতে যেতে হবে। ঠিক আছে, হিস্ট্রিতে যাবো আমি ভোটের পার্সেন্টেজ। ওকে, সো ভোটের পার্সেন্টেজ আপনি যেভাবে ফেলে দেন না কেন, আপনি আসলে 40 to 50% পাবলিককে ডাকেনি নাই, মানে পাবলিকের প্রতিনিধি ডাকেনি নাই। বাংলাদেশের রাজনীতি 5 থেকে 15 বছরের মধ্যে একটা একটা করে, এটা এখন থেকে না, এটা আপনি একদম শশাঙ্কের আমল থেকে যান, আপনি দেখবেন প্রতি 15 বছর পর পর বাংলাদেশের রাজনীতি একটা মোচন নেয়, একটা কার্ভ তৈরি হয়, একটা কার্ভ তৈরি হয়, সেখানে নতুন ডাইমেনশন আসে কিছুটা, অথবা পুরাতন ব্যাক করে। এটা ঘটবেই। সেটা হলে তো 50 বছর কেন, 5 বছরে টিকবে না। তখন কী হবে? তখন উল্টো, যেহেতু আপনি এই সংবিধানে ওত নিছেন, আদালত তো আপনাকে ধরে নিলাম ওই সংশোধনীটা আদালত করে দিচ্ছে তোর 7 ক 106-এ। হ্যাঁ, সো 7 ক যদি থাকে, আপনি তো সংবিধান লঙ্ঘনের দায়ে ফেসে যাবেন। বাংলাদেশে এমন এক হিস্ট্রিক্যাল কেস আছে যেটা 40 বছর পরে এসে মামলা হয়েছে, বিচার হয়েছে, 20 বছর 30 বছর পরে এসে। ঠিক আছে, সো আপনি এটা টিকবে? আচ্ছা, আমি সংবিধান সংস্কারের প্রসঙ্গে একটু যাবো, আমরা একটু হাইপোথিসিস আলোচনা থেকে একটু ফ্যাক্টে আসি। বলা হচ্ছিল গত 1.5 বছর ধরে পুলিশকে ফাংশনাল করা যায় না। এখন কি পুলিশ ফাংশনাল হলো? মানে 12 ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী আছে, আনসার আছে, বিভিন্ন অন্যান্য ফোর্স কাজ করবে, কিন্তু পুলিশ তো হচ্ছে বেসিক ল এনফোর্সমেন্ট এজেন্সি। ফাংশনালি যদি করা না যায়, সেই পুলিশের উপর কোনভাবে জনগণ আস্থা রাখতে পারে? দেখেন, আমরা যে নিরাপত্তার কথা বলি, আপনি যদি দেশের প্রতিটা জনগণকে পুলিশ বলে গণ্য করেন, তাতে নিরাপত্তা আসবে না। সেটা হচ্ছে আমাদের মেন্টালি কনসেপ্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডে আমরা যেটা গড়ে নিছি মানুষ, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। এটা হচ্ছে আপনি আপনার অধিকারের প্রতি আমি রেসপেক্ট করব, আমার অধিকারের প্রতি আপনি রেসপেক্ট করবেন, দুজনে উইন উইন সিচুয়েশনে যাব। এটা তো একটা সামাজিক বোঝাপড়া। সামাজিক বোঝাপড়া। এইটা যখন কলাপস করবে, তখন আপনি পুলিশ সেনাবাহিনী কোনো কিছু দিয়ে আপনি পারবেন না। সেটা আমরা গত 17 মাসে দেখেছি। হ্যাঁ, কারণ আপনি যমুনায় গেলে কাউকে পিটাচ্ছেন, যমুনায় গেলে কাউকে শরবত খাওয়াচ্ছেন, আবার ধরেন আপনি আপনার বাহিনী মপ করছেন, আপনি তাদেরকে থানা থেকে ছাড়াই নিচ্ছেন, আবার আরেক গ্রুপকে আপনি জেলে পড়ছেন। তো ফলে ইলেকশনে এটা মহাযজ্ঞ। আপনি এতগুলা কেন্দ্রে আপনি কত পুলিশ দিয়ে পারবেন? ঠিক আছে, সো ফলে তারপরে আপনি দেখেন, আপনি ধরে নিলাম 5 থেকে 8 আগস্ট বা 15 আগস্ট পর্যন্ত আপনি ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন, ফাইন। তারপরে যে পুলিশের উপর টর্চারগুলো হয়েছে, তারপর তো একাধিক ঘটনা ঘটেছে, একটা দুইটা না। আপনি ব্যবস্থা নিয়েছেন? পুলিশ অন দ্য স্পট অপরাধ করলে সেটা তার শাস্তি হবে, কোনো সমস্যা না, আপনি সেটা শাস্তি ইনস্ট্যান্ট দেন, খুব দ্রুত করেন। কিন্তু সে অপরাধের জন্য কেউ আইন হাতে তুলে নিবে,
সেটা আপনি শাস্তি দিবেন না কেন? অন ডিউটি পুলিশ মানে অন ডিউটি পুলিশ। সে ভুল করলে জনতার অ্যারেস্ট করার ক্ষমতা আছে, অসুবিধা নেই, কিন্তু আপনি তাকে মারতে পারেন না। আপনি তাকে ধরে থানায় দেন, লিগ্যাল ফোর্সের কাছে তুলে দেন। ফোর্স যদি সেইটা সুবিচার না দেয়, আপনি তখন মব ক্রিয়েট করেন। তার আগেই তো আপনি তাকে পিটিয়ে মারে ফেলতেছেন। পুলিশ তো আপনার জনগণকে অন করতে হবে, জনগণকেও পুলিশকে অন করতে হবে। এই দুইটা তো আপনি টিউন করতে পারেন নাই। আপনি আন্দোলন করবেন, পুলিশের উপর মারবেন, পুলিশ মার খাবে, পুলিশ এবার লাঠিচার্জ করতে গেলে আপনি বলছেন যে আমার উপরে পুলিশ, এই পুলিশ তো অমুকের পুলিশ, এই পুলিশ তো তমুকের পুলিশ। তো আপনি একটা কেপিআই জোনে ঢুকে পড়বেন, আপনি একটা ভেরি সেন্সিটিভ জোনে ঢুকে পড়বেন। পুলিশের দায়িত্ব কি? তাহলে পুলিশ রাখলো কেন? না, কিন্তু আপনি যে পুলিশ জনতা সম্পর্কের কথা বলছেন, এটা কি 1-1.5-2 বছরের কোনো কালচারে হতে পারে? মানে আমরা তো ধরেন গত 15 বছরে আওয়ামী লীগের আমলেও পুলিশকে জনতার বন্ধু হইতে দেখিনি, তার আগেও পুলিশকে জনতার বন্ধু হইতে দেখিনি, কিন্তু সবসময় এই স্লোগান শুনেছি যে পুলিশ জনতা বন্ধু। মানে এইটা তো একটা সামাজিক বোঝাপড়া, যেটা আপনি বলছেন পুলিশ জনতার মধ্যে যে ফ্রেন্ডশিপ কিংবা একে অপরের প্রতি পরিপূরক অবস্থান, সেইটা তো একটা কালচারাল প্র্যাকটিস। সেইটা ধরেন আমি আপনাকে একটা বললাম যে এইটা এইভাবে করেন না, এই শোটা এইভাবে করেন, আর আপনার বস বলল না এটা আমার অফিস, আমাকে শুনতে হবে না, কার কথা শুনবেন? না, সেটা ম্যাটার টু ডিবেট। মানে আপনি আপনি কার কথা একটা শোয়ের ডিজাইন তো আলোচনা করে আমরা ঠিক করব। আমি আমার বসের সাথেও সেই আলোচনাটা করতে পারি যে এটা এইভাবে না করলে এইভাবে করলে ভালো হয়। এইটা আপনি বেসরকারি বলে, ডিফেন্স, যে কোনো ডিফেন্সে বস ইজ অলওয়েজ রাইট। অর্ডার আসবে, আমাকে পালন করতে হবে। আমি চাকরিতে যাওয়ার সময় ওত নিই, তাই ঠিক আছে। তো আমি তো ওই ওত ভুলে যেতে পারি না, ঠিক আছে। সেই জন্য আপনার পুলিশের এই এই যে কর্মকাণ্ডগুলো বলে, দেখেন বাংলাদেশের প্রত্যেকটা মানে পুলিশ তো বাংলাদেশের বাইরে কিছু না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর পরিচালিত হয় তার পলিটিক্যাল সিস্টেমের নেচার অনুযায়ী। পলিটিক্যাল সিস্টেম নেচার হচ্ছে, আপনারা বলেন রাজনৈতিক লেজুর ভিত্তি, আমি বলছি না। রাজনৈতিক লেজুর ভিত্তি হলে এই যে 2024 সালের 5ই অগস্ট রাতারাতি আওয়ামী লীগের এতগুলো চ্যানেল রাতারাতি আওয়ামী লীগ বিরোধী হয়ে যেত না। হয়ে গেছে কেন? আসলে বাংলাদেশের মিডিয়া বলেন, বাংলাদেশের আইন আদালত বলেন, বাংলাদেশের পুলিশ বলেন, সবাই হচ্ছে পলিটিক্যাল ক্লায়েন্টিলিজম ভিত্তিতে চলে, অর্থাৎ ক্লায়েন্ট চায়। সে আওয়ামী লীগ চলে গেছে, ক্লায়েন্ট হিসেবে আওয়ামী লীগ বাদ। প্রফেসর ইউনূসের সরকার এসছে, এখন নতুন ক্লায়েন্ট হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। সো প্রফেসর ইউনূসের সরকার যাই বলবে আমাকে তাই শুনবো। এটা মিডিয়া বলেন, এটা বিচার বলেন, এটা প্রশাসন বলেন, এটা পুলিশ বলেন, সবাই একই। ক্লায়েন্টের সম্পর্ক হচ্ছে গিভ অ্যান্ড টেক। রাজনৈতিক লেজুর ভিত্তির সম্পর্ক হচ্ছে আমি পলিটিক্যাল প্যারালেলেই চলবো, এটা আমার দল, এটা আমার নীতি, এর প্যারালেলে আমি চলবো। সেটাতে আপনি লাইসেন্স পান, সেটাতে আপনি চাকরি পান, কিন্তু আপনার বিহেভিয়ারটা নির্ধারণ করে, আপনি কি আচরণ করবেন সেটা নির্ধারণ করে আপনি কার ক্লায়েন্ট। বাংলাদেশের সমস্ত বাহিনী এখন প্রফেসর ইউনূসের সরকারের ক্লায়েন্ট। এর বাইরে যায় বিএনপি আসলে সেম হবে, এটা আবার আওয়ামী লীগ আসুক, এনসিপি আসুক, জাতীয় পার্টি আসুক, তাই হবে। সমস্যা হচ্ছে দুটো একসাথে হয় আমাদের এখানে। হয় শুরুটা হয় হচ্ছে পলিটিক্যাল প্যারালিজম দিয়ে, মিশ্রণটা হয় হচ্ছে পলিটিক্যাল ক্লায়েন্টিলিজম। দুইটা মিলিয়ে হয় পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজেশন অফ মিডিয়া বলেন, পুলিশ বলেন, সব। যখন ইনস্ট্রুমেন্টালাইজেশনটা হয়ে যায় তখন এটা সব বাহিনী থাকে না, তখন এটা মিডিয়া থাকে না, তখন এটা ধর্ম থাকে না, কোনো কিছু থাকবে না। ওটা যে পাওয়ারে আছে তার হয়ে কথা বলবে, তার হয়ে কাজ করবে। ভেরি সিম্পল। আপনি কি এই আমলে বিনা ওয়ারেন্টে পুলিশ অ্যারেস্ট করে নাই? লাস্ট বঙ্গভবন থেকে অ্যারেস্ট করে নাই? তাহলে কী হবে? ওনার বিরুদ্ধে কোনো কিছু খুঁজে পাইছে? খুঁজে পাওয়া ছাড়া আপনি কীভাবে করেন? তার মানে এটা সরকার অর্ডার ছিল। ভেরি সিম্পল। এটার জন্য তো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। না, তাহলে আমি বলছি যে এই যে সামাজিক বোঝাপড়াটা গড়ে উঠলো না এই 54 বছরের বাংলাদেশেও, সেই গড়ে ওঠার জন্য যাত্রাটা কোথায় শুরু হবে? ওই যে আপনাকে পলিটিক্যাল সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এটা কে করবে? মানে আমার রাজনীতিবিদটাও তো এই সমাজেরই অংশ, আপনার আমারই তো ভাই কিংবা বোন কিংবা আত্মীয় স্বজন। রাজনীতিবিদরা আপনি করতে দিচ্ছেন কই? আপনি যদি রাজনীতিবিদরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস করতে দিতেন তাহলে তো ফিরে যেতে হবে জুলাই সনদে। আপনি নোট অফ ডিসেন্টকে অবশ্যই অনার করা হচ্ছিল। আপনি 1.5 বছর ধরে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, আপনি বোঝাতে ফেল করেছেন। তার মানে আপনার যুক্তিতে সে কনভিন্স না।
যেই দুটো পার্টি ক্ষমতায় যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই নোট অফ ডিসেন্ট ছিল, আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না। তার মানে কি বিচার মানে তালগাছ আমার, আমি আগে থেকে ঠিক করে রাখছি এটাই হচ্ছে। আপনি কীভাবে ভাবলেন যে আপনি যেটা ভাবছেন সেটাই বেহেশত থেকে আসছে, বাকি সব কিছুই জানে না? তাহলে সেই পলিটিক্যাল পার্টিগুলা, আওয়ামী লীগ জাতীয় পার্টি বা যে ওদের কথা বাদ দেন, এই দুটো পার্টি কেন মানবে আপনার কথা? আপনি তো ওদেরকে অনার করেন নাই। কিন্তু সে তো সাইন করলো, এনসিপি বরং সাইন করে নাই। দেখেন, আমি যদি বলি আমি বলছি যে এই রাজনৈতিক দলগুলো তাদের আলটিমেট গোল কি, তারা কেন রাজনীতি চর্চা করে? তারা মুখে বলে যে সেবা করবে, সেবার উপায়টা কি, যাওয়ার উপায়টা কি, ক্ষমতা যাওয়ার, নির্বাচন। তা আপনি বলছেন যে এটা না হলে নির্বাচন দিব না, ইটস এ ট্র্যাপ। আপনাকে বাধ্য করছেন, ওই যে হানার মতো। আপনি আমার রাইট রেখেছেন হ্যাঁ বা না, আমি নাও দিতে পারি, হাও দিতে পারি, এখন বলছেন না, না দিলে আমি ফ্যাসিস্ট হয়ে যাব, এই হয়ে যাব, সে হয়ে যাব। এটা আপনি বলার কে? আপনি তো একটা জিনিস তৈরি করেছেন, লেট পিপল ডু ডিসাইড। আপনি তাদেরকে ডিসাইড করতে দেন যে তারা আসলে, তাদেরও তো ঘাড়ের উপর মাথা আছে। আপনিও যেরকম হাত দুইটা পা দুইটা, ওদেরও পাবলিকেরও হাত দুইটা পা দুইটা, পাবলিক যে কম বোঝে না। সরকারের তো আত্মপক্ষ সমর্থন হচ্ছে সংস্কার করা তাদের অন্যতম ম্যান্ডেট। আপনি তো করেছেন তো, আপনি তো করছেন। তবে এটুকু ধন্যবাদ দেওয়া যায় যে অ্যাটলিস্ট জনগণের কাছে পাঠালো আর কি, ওটা না করলেও পারতো। মানে গণভোট দিয়ে না কিছু না, এমনি আমরা পাস করে ফেললাম। মানে কারা পাস করলো, মানে সরকার পাস করে ফেললো, অসুবিধা কি? না, অনেকে তো বললো সেইটাই বরং ভালো ছিল যদি হ্যাঁ, গণঅভ্যুত্থানের ম্যান্ডেটই হইতো। এই সরকার যদি গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসে তাহলে সেই সরকারই তো এটা করে ফেলতে পারতো। মানে এই জন্য পলিটিক্যাল পার্টিকে ডাকা। যারা বলে তাদের কাছে কোনো ডেটা আছে প্রফেসর ইউনূসকে কেউ চিফ অ্যাডভাইজার বানাবে, এমন কোনো ডেটা আছে যে দেশের মানুষ চেয়েছে? কোন ইজাতে বলে গণঅভ্যুত্থান হয়েছে? প্রফেসর ইউনূস কিন্তু নিজেই একটা ইন্টারভিউতে বলেছেন যে তাকে অনেকে বলে 50 বছর ক্ষমতায় থাকতে। এটা উনি বলতেই পারেন। এখন তো ওই যে নিজের ডোল নিজেরা না পেটালে তো অন্য পিটালে তো ফাটে যেতে পারে, সেজন্য উনি নিজের ডোল নিজে পাঠান। ওনাকে যদি জনগণ চায় তাহলে আমার প্রশ্ন হচ্ছে 2007 সালে উনি 100 দিনের মাথায় দল গঠনে ব্যর্থ হলেন কেন? উনি কেন প্রথম শেষ চিঠিতে, যেটা মেতে দিলেন 4 তারিখে, সেটাতে বললেন যে জনগণ চায় না বলে আমি ইস্তফা দিলাম? এমনকি ওনাকে যারা কথা দিয়েছিলেন, এই চিঠিতে আছে কিন্তু, তারাও তার সাথে ছিলেন না। তাহলে কেন ব্যর্থ হলেন কেন? উনি তো ওই সময় আরও বেশি জনপ্রিয় ছিল। মাত্র 2006 সালের সম্ভবত 13 অক্টোবর উনি, বা 23 অক্টোবর উনি নোবেল আসলেন, ব্যাপক জনপ্রিয়। উনি কেন ব্যর্থ হলেন তাহলে? আপনার আমরা বড় বড় কথা বলতে পারি, কিন্তু জনগণের জন্য রাজনীতি করে জনপ্রিয় হওয়া, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। রাজনীতি অন্য জিনিস। এখানে অনেকে আবার একটা অ্যানালাইসিস দেন যে এই সরকারের সেন্টার অফ গ্র্যাভিটি কি আসলে ডক্টর ইউনূসের হাতে আছে? অনেকে স্টেট উইদিন স্টেটের কথা বলে, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্টের কথা বলে। পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু চিফ অ্যাডভাইজারের সাথে, ধরেন আপনি যে 3টা দলের কথা বলেন, বিএনপি, জামাত এবং এনসিপি, এই 3টা দলই চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করে বলেছে যে সরকারের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াস, এবং এটা 3টা দলেরই অভিযোগ। দেখেন, এটা ট্রাম্প আসছে না, আলটিমেটলি সে তার মতো করে প্রশাসন সাজাচ্ছে। কারণ কি, সে একটা পার্টি অন করে, সে জানে যে কোন কারা কারা এই ধরনের অ্যাফিলিয়েটেড। এটা সারা ওয়ার্ল্ডে আপনি পাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওরা আইনের বাইরে যায় না, তাদের একটা আছে, কারণ চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা আছে। তো প্রফেসর ইউনূস তো প্রশাসনের কেউ না, ছিলেন না। ইভেন প্রফেসর ইউনূসের সাথে যারা ইয়াতে আছে, ইভেন দেখেন খুব অদ্ভুত বিষয়, একজন উপদেষ্টা, তিনি দীর্ঘদিন আমলা ছিলেন, উনি এসে এখন শেষ মুহূর্তে বলছেন আমলাদের জন্য আমি করতে পারিনি। আমলাতন্ত্র আপনার থেকে আমি বেশি জানি? কোনো পলিটিশিয়ান বেশি জানে? আমলাতন্ত্র তো আপনি বেশি জানার কথা। আপনি জীবনের সার্ভিসটাই ছিল আপনার আমলাতন্ত্রের। আপনি যাওয়ার সময় দায়ভারটা দিয়ে যাচ্ছেন আমলাদের উপরে, কেন? তার মানে আপনি যতদিন আমলা ছিলেন আপনি একটা ব্যর্থ আমলা ছিলেন, আপনি আমলাতন্ত্র কিছুই বোঝেন নাই, আপনি যতগুলো ডিসিশন নিয়েছেন সবগুলো কোনো না কোনো বায়াসড হয়ে, অথবা আপনি এখন ব্যর্থতার দায়ভার অন্যের ঘাড়ে চাপাতে যাচ্ছেন। এতগুলো আমলাতন্ত্রের লোক নিয়ে আমি এখন শেষ মুহূর্তে এসে দোষ দিয়ে যাচ্ছি আমলাতন্ত্রকে। এটা হয়? আপনি এতগুলো অফিসারকে স্যাক করলেন, এতগুলাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলেন। আওয়ামী লীগের আমলে পুলিশের জন্য ওর্স্ট ডিসিশন ছিল আইজিপি, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ করা। আপনি সেখান থেকে সরে আসছেন। অথচ
সৈয়দা রেজওয়ানা প্রথম মিটিংয়ে ক্যাবিনেট প্রথম অ্যাডভাইজারি কাউন্সিলের মিটিংয়ের পরই বলেছিল এই সরকার কোনো চুক্তিভিত্তিক নিয়োগে যাবে না। তার এক সপ্তাহের মধ্যে আমরা ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, তাহলে তার মানে হয় আপনারা আসলে বাংলাদেশের আমলাতন্ত্র, বাংলাদেশের প্রশাসন কীভাবে চলে আপনারা জানতেন না, অথবা আপনারা একটা সেফ জোনে যাওয়ার চেষ্টা করছেন, আপনার পক্ষ নিয়েছেন। আপনি আবার তো সেই পুলিশকে একই করলেন, চুক্তিভিত্তিক পুলিশে কি লোক নাই? কেন দিনের পর দিন চুক্তিভিত্তিক পুলিশ নিয়োগ করতে যাবেন? এটা একটা বাহিনীতে আপনি টপে অলওয়েজ পজিশন কম থাকে, সবাই যারা থাকে তারা নিজেদেরকে যোগ্য করে ওই পজিশনের জন্য। সেই পজিশনগুলাই যদি আপনি করাপ্ট করে ফেলেন তাহলে তো হবে না। আপনি ক্যাপটিভ, এতে বাহিনীটা ক্যাপটিভ হয়ে গেছে, যা হওয়ার তাই হয়েছে। গত 1.5 বছর আপনি গণমাধ্যমের স্বাধীনতা কতটা দেখলেন, মত প্রকাশের স্বাধীনতা কতটা দেখলেন, যখন প্রেস সচিব একাধিকবার বলেছে যে আনপ্রেসিডেন্টেড প্রেস ফ্রিডম এনজয় করেছে দেখেন বাংলাদেশের ইতিহাস। আমার পিএইচডি থিসিসও এটা নিয়ে, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস টু মিডিয়া ফ্রিডম। আমি বলতাম যে বাংলাদেশে, এবং আরেকটু প্রসঙ্গক্রমে বলে রাখি, সম্ভবত আমি যদি ভুল না করি, আপনাকে নিয়ে কিংবা আপনার আশেপাশের কমিউনিটি নিয়ে কিছু স্ট্যাটাস, সেটা আই ডোন্ট মাইন্ড। শোনেন, আমি এই মানে সরকারের সমালোচনা করলে বা সরকার যেহেতু এটা আমি 2000 যখন থেকে সাংবাদিক করতাম তখন থেকেই নানান জায়গায় ডাক পেতাম, এগুলো কোনো সমস্যা না। সো এটা সব সরকারের আমলে দেখেছি। আমাদের এক্সপেকটেশন ছিল প্রফেসর ইউনূস, টু বি অনেস্ট আমার নিজেরও এক্সপেকটেশন ছিল প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট অ্যাটলিস্ট আগের ধাঁচে চলবে না। হ্যাঁ, অ্যাটলিস্ট বাংলাদেশের আমরা যেটুকু দেখেছি যে ধরেন বাংলাদেশের এই ডিবাকেলটা হয়েছে আসলে ধরতে গেলে 1996 পর্যন্ত তেমন একটা ছিল না সাংবাদিকতার জন্য। ওকে, এইটার শুরুটা হয়েছে আসলে যে বাংলাদেশের মিডিয়ার স্টেট ইন্টারভেনশন থ্রু স্টেট অ্যাপারেটাস, এটা ইন্টারভেনশনটা শুরু হয়েছে 2007 সালে। তার আগ পর্যন্ত, হ্যাঁ, 111-এর সময়, যে আপনাকে আপনার হয়তো অভিজ্ঞতা আছে, আপনাকে একটা ভিডিও ক্লিপ দিয়ে গেল বা একটা প্রেস রিলিজ দিয়ে গেল আনঅথরাইজ, যেটা মাহফুজ ভাই স্বীকার করেছেন। হ্যাঁ, এটা আমরা সবাই দেখেছি। তখন কেউ করেছে, আমরা কেউ করিনি। হ্যাঁ, আমি নামদার অভিজ্ঞতা বলি, নিউজ করেনি, আমি নামদারে বলতে পারি আপনার বিডি নিউজ করেনি। হ্যাঁ, সো আপনার ওইটা ছিল আমাদের সাংবাদিকদের মাধ্যমে আমাদের নিজেদের জন্য নিজেদের বিপদ ডেকে আনার প্রথম লক্ষণ। প্রথম এইটা আমরা ওই খাল কেটে কুমির আনে বলে না, ওইটা আনলাম। আনার পরে কি হলো, ইলেকশনের তফসিল যখন ঘোষণা হলো তখন থেকে এটা মানে 2009-তে 8-এ তখন থেকে এটা অফ হয়ে গেল। এটা 2014 সাল পর্যন্ত ছিল না। 2015 সালে এসে ডেইলি স্টার হিল ট্র্যাক্সের একটা নিউজ করে 5 জন ব্রাশ ফায়ারে মারা যায়। ওই দিন প্রথম আলো এবং ডেইলি স্টারের সমস্ত বেসরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়, সমস্ত। আপনি ওই সময়ের ডয়চে ভেলে আর আল জাজিরা খুললে পাবেন, বাংলাদেশের কোনো পত্রিকা নিউজ করার সাহস পায়নি। আমি এটাকে বলি যে এটা হচ্ছে ঝিকে মেরে বকে শেখানো বা বকে মেরে ঝিকে শেখানো, যেটা বলেন না কেন, ওটাই মানে টিচ ওয়ান গিভ আদার লেসন্স আর কি, আপনি অন্যকে শিক্ষা দেওয়া। প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের নিঃসন্দেহে খুবই পাওয়ারফুল, মানে ফিনান্সিয়ালি অন্তপক্ষে আপনি বলতে পারেন তাদের স্ট্রেংথ অনেক। তাদেরকে যদি আপনার বিজ্ঞাপন হচ্ছে একটা মিডিয়ার লাইফ ব্লাড, বেসরকারি মিডিয়ার, তাদেরকে যদি আপনি ওখানে স্টপ করে দেন, বাকিরা তো আমি তো না খাই মরে যাবো, হ্যাঁ, শাটডাউন হয়ে যাবে। সো এরপর থেকে যেটা হলো যে প্রথম আলোকে ওইটা করে, প্রথম আলো ডেইলি স্টারকে ওইটা করে ইনস্ট্যান্ট বেশি দিন রাখতে পারেনি। তখন তারপর থেকে যেটা হলো সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন থ্রু স্টেট অ্যাপারেটাস নানান অ্যাঙ্গেলে শুরু হলো। একটা হচ্ছে আপনারা ডিএসএ দিয়ে বলেন, ওটা আমি খুব বেশি আমার যুক্তি আছে, খুব বেশি ডিএসএ খুব পাওয়ারফুল বা আইন খুব পাওয়ারফুল আসলে ইয়া না। আরেকটা যেটা সবচেয়ে পাওয়ারফুল সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন মানে থ্রু স্টেট অ্যাপারেটাস, এটা হচ্ছে অন ওনারশিপ, মালিকানার উপরে, যেটা আমরা আসলে মিস ইন্টারপ্রিটেশন করে আমরা এখন বলি যে এক কোম্পানির অনেকগুলো মালিক থাকার কারণে বাংলাদেশের মিডিয়ার অবস্থা, এটা পুরোটাই ভুল কথা, মানে ম্যাথমেটিক্যালি এটা কখনোই সাউন্ড না। তো কীরকম, আপনি ধরেন আপনার প্রতিষ্ঠানের মালিকের সিস্টার অর্গানাইজেশন আছে আর 5টা, আপনি সরকারের কথা শুনছেন না আর সরকারের প্রেসক্রিপশনগুলো মানছে না, আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, কারণ আপনি ডিস্টার্ব করলে আপনি ফেসবুকে লিখবেন, ভাইরাল হবেন, ভাইরাল করে দেবেন। হ্যাঁ, আপনার কোম্পানির যে সিস্টার অর্গানাইজেশন, বাংলাদেশের 15টা গোয়েন্দা সংস্থা আছে, আমরা তো কয়েকটা নাম জানি, অল্প 4-5টার। আপনি ধরেন এনভিআর
আপনি ধরেন বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ব্যুরো আজকে বললেন যে এনবিআরকে বললেন এই আলাপের সিস্টার অর্গানাইজেশন, যে কোনো একটা সিস্টার অর্গানাইজেশনের ফাইল একটু নাড়াচাড়া করো, বিএফআইও হোয়াট এভার। বললেন যে এলসি যাতে 1 মাসও খুলতে না পারে। সব ঠিক আছে, এলসি খুলতে পারবে না, আপনি ফোর্স করতে পারবেন? আপনি নিউজ কম তাতে কি হয়েছে? আপনি এত আইনি এত যদি কিন্তু থাকে যে আপনি দেখাতে পারবেন আপনার এই যদিটা ঠিক না, এই জন্য আপনি ঠিক করে নেন, এটা ঠিক করার জন্য আপনার শিপমেন্ট বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার মালিক কি করবে? আপনার মালিক তো কাঙ্গাল হরিনাথ না, হাজি মোহাম্মদ মহসিন না। আপনার মালিককে তো তার অন্য প্রতিষ্ঠানও চালাইতে হবে। তখন সে বাধ্য হয়ে কী করবে? ইদার আপনাকে স্যাক করবে, না হলে আপনাকে বলবে মাইনা নাও, তাই তো? এইটা ছিল ভয়ঙ্কর। এইটা ডেফিনেটলি ইন্টারিম গভর্নমেন্টের আমলে বন্ধ হয়েছে। কিন্তু এটার যেটা ভয়ঙ্কর যেটা হয়েছে সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন থ্রু মব ভায়োলেন্স। আমি বলি যে যখন ইলেকশন যদি হয়ে যায়, কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তাহলে স্টেট ইন্টারভেনশন থ্রু স্টেট অ্যাপারেটাস থাকবে, কিন্তু দৃশ্যমান থাকবে না। আগে এক জায়গায় আপনাকে চায়ের দাওয়াত দিত, আপনার কোম্পানির অমুক নাড়াচাড়া করতো অন্য সিস্টেম অর্গানাইজেশনের, সেটা এখন কিচ্ছু করবে না। কারণ আমরা মোটামুটি গত 13 মাসে তাদেরকেও পানিশমেন্টের দুয়ারে গেছে। তারা দেখেছে যে দৃশ্যমান করলে এগুলো একসময় পানিশমেন্ট পেতে হবে। ওকে ফাইন, আমার তো স্টেট ইন্টেলিজেন্স বজায় রাখতে হবে। স্টেট মানে আসলে বাংলাদেশে ইনকামেন্ট গভর্নমেন্ট, তো ইনকামেন্টের কথা আমার শুনতে হবে। সো সে মব বাহিনী পালবে। আপনি কোনো রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না বাংলাদেশের ইন্টেলিজেন্স সংস্থাগুলো এরপরে মব বাহিনী পালবে। এটা আপনি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাহিনী পড়ে দেখেন, দেখবেন যে অনেক কাহিনী আছে এরকম রিয়েল, যে সেরকম অনেককে পালে, সোর্স মানি দেয়, এই করে সেই করে। তাই হবে, তখন আরও হবে ভয়ঙ্কর। যেটা শুরু হচ্ছে এখান থেকে 111 শুরু হয়েছিল স্টেট অ্যাপারেটাসদের ইন্টারভেনশন, এবার হবে এটা। তখন আপনি যাবেন কই? কিন্তু এই যে আপনি এতক্ষণ যতগুলো জায়গায় ক্রিটিক করলেন, এই সব কিছুর বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থানটা হইল 2024 সালে। এই সব কিছু এত কিছু ছিল না, মব তো ছিল না, ছিল আমরা টু বি অনেস্ট, আপনি দেখেন প্রফেসর ইউনুসের একটা ব্লগ আছে, প্রোটেক্ট ইউনুস, ওনার বিরুদ্ধে যখন মামলা হয় তখন উনি করেছিলেন। 2 তারিখে ওই ব্লগে উনি লিখেছেন, এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। সেই নির্বাচন 17 মাস পরে কেন? আমি একটা কথা বলি যে আগে বলতাম যে প্রফেসর ইউনুসের জনপ্রিয়তা যে 2007 সালে ধস নেমেছিল পলিটিক্যাল পার্টি করতে গিয়ে, সেটা ফেরত দিয়েছিল আওয়ামী লীগ ওনাকে আননেসেসারিলি মামলাগুলোতে এরকম হ্যারাসমেন্টে করে। এই 17 মাসে আপনি এই দমন পীড়নের মাধ্যমে আওয়ামী লীগ 10 বছর 20 বছর আসতে পারত না। আপনি অনেক জনপ্রিয়, তার অনেক অপরাধ ঢেকে দিয়েছেন অলরেডি। এটা আপনি দোষ দিবেন কিছুদিন পরে, আমরাই সুশীলাই দোষ দিব। এদেশের মানুষের কোনো বুদ্ধি দিয়ে লাভ ভালো না, ভালো বুদ্ধি দিয়ে লাভ নাই। তারা সেই আবার আওয়ামী লীগকে বেছে নেবে, তারা সেই আবার বিএনপিকে বেছে নেবে। এই কথাগুলো দোষটা কার? আমি যদি 6 মাসের মধ্যে নির্বাচন দিতাম তাহলে তো জনগণই ডিসাইড করে দিত। 1 বছরের মধ্যে জনগণই ডিসাইড করে দিত। এগুলো তো ধরেন হতে পারত। আমি সিম্পল 90-এ প্রেসিডেন্ট সাদ করলেন, কয়টা আসন পেলেন? 10 বছর ক্ষমতা চালা কয়টা আসন পেলেন? হারিয়ে গেছে না? তো আপনি তাহলে শাহাবুদ্দিন স্যার কি পারতেন না তখন প্রেসিডেন্টের সাথে দলকে ব্যান করে দিতেন? পারতেন না? সব দলই তো ওয়েলকাম করতো, কিন্তু এটা করেন নাই। এগুলো তো ধরেন মানে এখন হাইপোথিসিস যে এগুলো হইতে পারতো। আমরা একটু লুক ফরওয়ার্ড আলাপ করি। এত সংখ্যা যদি কিন্তুর মধ্যে নির্বাচনটা তাহলে কেমন হবে? আপনি একবার বলছিলেন যদি নির্বাচনটা হয়, মানে যদি নির্বাচন হয় মানে কি? আপনার কি নির্বাচনের সংখ্যা আছে এখনো? আমার আসলে এখন এই আলোচনা করার কথা ছিল কার ভোট জেতার সম্ভাবনা বেশি। খেয়াল করে দেখেন, আপনার আমার আলোচনা কথা ছিল কার ভোট ব্যাংক কোথায়, এবার কার কোন ইস্যু, কার কোন বক্তব্যে পাবলিক ঝুঁকছে, ঠিক কিনা? আমি আলোচনা করছি কি
কেন? আমরা তো সমাজের বাইরে না, আমরা দেশের বাইরে না। তার মানে বাস্তবতা আমাদেরকে বাধ্য করছে এই আলোচনাটা করেন। আপনি দেখেন একটা টক শোতেও আপনি দেখবেন না, আমি যতগুলো দেখেছি গত কয়েকদিনে, কোথাও কোন অঞ্চলে কার ভোট ব্যাংক ভালো, কার কি। অথচ নির্বাচনের আগে তো এটাই হওয়ার কথা ছিল। আপনি দেখুন 2 দল ইশতেহার দিয়েছে, ইশতেহারের তেমন কোনো আলোচনা আছে? অথচ 5 বছরের জন্য নির্বাচিত হবে, ইশতেহার নিয়ে আমি সামনে চ্যালেঞ্জ করতে পারবো। তো ইশতেহারটাকে মানুষকে জানানো দরকার না? সেই ইশতেহারের চুলচেরা বিশ্লেষণ, না আছে চুল, না আছে চেরা, কোনোটাই নাই। কেন? কারণটা হচ্ছে আমরা সামাজিক জীব। আমরা সমাজ আমাদেরকে একটা ট্রেন্ড দিয়ে দেয় যে এইটা হচ্ছে তোমার পথ। তো আপনারা আমার আলোচনা থেকে শুধু আপনি না, আপনি দেখেন আজকের দিনে কালকে যতগুলো টক শো হচ্ছে সবগুলোতেই আলোচনা। নির্বাচন কেমন হবে, নির্বাচনে সহিংসতাই হবে। আপনি এতদিন পরে এসে পুকুরের তলে অস্ত্র পান, এতদিন পান না কেন? এবং তো একটা দুইটা না। আপনি কীভাবে বলেন যে এতগুলো, মানে লাস্ট আর্মি চিফ যে হিসাবটা দিয়েছেন তাতে 1300, মানে উনি বলেছেন যে 62-67 যাই হোক, মানে 1300 সামথিং অস্ত্র আপনার এখনও আছে। তো এগুলো সব লিথাল আর্মস, এগুলো শুধু এই পিস্তল না। সো এতগুলো অস্ত্র আপনি 1.5 বছরে কী অ্যাটেম্পটা নিলেন? আর কোন ইলেকশনে দেখেছেন অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া, পূর্ণাঙ্গ ম্যাসিভ ড্রাইভ ছাড়া আপনি করতে? বৈধ অস্ত্র জমা নিয়েছেন? অবৈধ অস্ত্র কথা বাদই দিলাম, বৈধ অস্ত্র জমা নিয়েছেন? বলেছেন বৈধ অস্ত্র জমা দিয়েছে, সেইটা দিয়েছেন। বৈধ অস্ত্র জমা দিতে বলেছে, কিন্তু আবার ঝুঁকিপূর্ণ প্রার্থীদের অস্ত্রের লাইসেন্সও দিয়েছে। সে বৈধ অস্ত্র যে হিট অফ দ্য মোমেন্ট মিসইউজ হবে না, আমি কেমনে বুঝলাম? তো ঝুঁকিপূর্ণ প্রার্থী হলো কেন? তার মানে তো আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন নাই। ওই যে বললাম সোশ্যালি নর্ম, কারণ সোসাইটিতে নর্মস তৈরি করতে, সোশ্যাল সিকিউরিটি তৈরি করতে লাগে 10 দিন, ভাঙতে লাগে 10 সেকেন্ড। আপনি দিনে দিনে ভেঙেছেন, এটা গড়ার কোনো চেষ্টাই করেন নাই। সো এখন উপরওয়ালার কাছে প্রার্থনা ছাড়া আসলে আমি কিছু দেখি না। মানে আপনি কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এখনো শঙ্কিত? মানে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কিত, না নির্বাচন দেখেন কেমন হবে সেটা নিয়ে শঙ্কিত? অদ্ভুত বিষয় ঘটে। আপনি 5ই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত যমুনার সামনে যেটা দেখলাম, এটা কেন? আমাকে বলেন তো, কি লজিক? কি লজিক? যে হাদির হত্যাকাণ্ড নিয়ে সরকার এত কিছু করলো, তারা আনলো 5টা লোককে, আপনি যমুনা নিয়ে মিটিং করেন, হোম মিনিস্টারকে পাঠান, যে কাউকে পাঠান, আপনার কি এই বিষয়? ওকে ফাইন, এটা সলভ হয়েছে। ওনারা যায় যমুনায়, ওনারা আন্দোলন করে, একজন একটা স্ট্যাটাস দেয়, ওইদিকে যায়, এদিকে স্ট্যাটাসে মেনে নেয়। এটা পারবো কি পারবো না, এটা করতে পারবো কি পারবো না, আপনি জাতিসংঘে ফৌজদারি বিচার করবে? কোথায় লেখা আছে? এটা হচ্ছে আপনি যে চর্চাটা করেছেন, সেই চর্চার ফল। আপনি জানেন আইন, জীবনে কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্সনকে আপনি এই জানি পুলিশের সংস্থাটার নাম ইন্টারন্যাশনাল, মানে ইন্টারপোল, আপনি কোনো পলিটিক্যাল পার্সনকে, যেমন আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, তারেক রহমানকে পরে বাদই দিয়েছে, তার নাম সরাই ফেলেছে, প্রথমবার দিয়েছিল ভুলে। কোনো পলিটিক্যাল পার্সনকে ইন্টারপোল করে না। আর একটা চা খাওয়ার অর্গানাইজেশন, এটা করা হয়েছে একটা চা খাওয়ার জন্য। আপনি এটাকে পাবলিকরা খাওয়াচ্ছেন, হাইপ তুলছেন, আপনি একজন ল পার্সন হয়ে আপনি বলছেন যে নিয়ে আসবো। আপনি জানেন এটা কিচ্ছু হবে না, তো এই হাইপগুলো পাবলিক কেন দেখান? আপনি তো পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। পলিটিক্যাল পার্টিগুলো অনেক বুজুম বাজুম দেয়, ঠিক আছে, আপনি তা না। আপনি হাইলি লিটারেট পার্সনদের নিয়ে, হাইলি এডুকেটেড পার্সনদের নিয়ে পশ একটা গভর্নমেন্ট হওয়ার কথা ছিল। আপনার কাজ হয়েছে পলিটিক্যাল পার্সনের চেয়ে খারাপ। তাহলে 12ই ফেব্রুয়ারির ফেট কি? 12ই ফেব্রুয়ারি, প্রথম কথা হচ্ছে 12ই ফেব্রুয়ারি সকাল পর্যন্ত আমাদেরকে, মানে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, ধরেন এখন চিরাং পোর্টে, হ্যাঁ, আমি জানি না যে কী অবস্থা, লাস্ট চলছে, সেটা এখন চলছে। তো ফেব্রুয়ারির নির্বাচনের চেয়ে আমার কাছে, দেশের মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ রমজানের, কিন্তু কম না। যদি বন্ধ থাকে কি হবে একবার ভেবে দেখেছেন? আপনার পোর্ট দিয়ে শুধু রমজানের খাবার দাবার আসে না, দেশের জ্বালানি একটা বড় বিষয়। দেশের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য, লাইক বিদ্যুৎ,
বিমান পরিবহন, অন্য সরকারি পরিবহন, জরুরি পরিবহনের জন্য যদি আপনি তেলটা বন্ধ হয়ে যায়, তখন কী হবে? নাই পে স্কেল আপনি কেন, আপনাকে কে বলছে শুরু করতে, আপনাকে কে বলছে একটা হাইপ দেখাতে, আপনাকে কে বলছে আবার বলছে পরের গভর্নমেন্ট করবে? আপনি মাঝখানে এসে বললেন আমরা একটা পার্সেন্টেজ দিয়ে যাব। কেন বললেন? আপনাকে আমি বলতে বলেছি? আপনি অ্যাসেসমেন্ট করবেন আপনার ক্ষমতা আছে কি না। আপনি তো ফোর্সি করার কথা যে আপনি আমার তো আছে আর 2 মাস, আমি এখন বলবো ওকে ফাইন আমি এই এটা করে দিয়ে যাচ্ছি, পরবর্তী গভর্নমেন্ট করবে। তা না, আপনি করার সাথে বললেন আমি একটা পোর্শন করে দিচ্ছি, আবার 2 দিন পরে বললেন না আমি করবো না। ওই যে বললেন আপনি গভর্নমেন্ট একটা না, আজকে নাম্বার 1 গভর্নমেন্ট ডিসিশন না এটা হবে, নাম্বার 2 গভর্নমেন্ট নিয়ে বলে যে না হবে না, 3 গভর্নমেন্ট বলেছে না হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, এই যে সামগ্রিক বাস্তবতা, আমি আপনার শঙ্কাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাও আমি ধরে নিচ্ছি যে 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন হলো, এমন তো কোনো ম্যাজিক ঘটবে না যে 12 ফেব্রুয়ারির পর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন দেখেন? প্রথম কথা হচ্ছে আমরা জানি না কতগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে। এটা যদি ভায়াবল না হয় তাহলে সরকারকে শুধু ন্যাশনালি না ইন্টারন্যাশনালি ভোগাবে। 2 নম্বর হচ্ছে আপনার একটা কালচারে অভ্যস্ত হয়ে গেছে। একবার তার আগে আসেন আপনি ইলেকশনটা কী মাত্রায় সহিংসমুক্ত হচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে তার পরবর্তীতে আসলে কোন দিকে যাচ্ছি, মানে কি মাত্রায় শান্তিপূর্ণ হচ্ছে, কী না শান্তিপূর্ণ হচ্ছে। আমি 300 আসনের রেজাল্ট একই দিনে পাচ্ছি কিনা। যদি ম্যাসিভ হয় তাহলে 300 আসনের একই দিনে পাবো না, তখন তো ইলেকশন হয়েও লাভ নাই। যেটা তো হলে যে 151কে পেলো না, মানে পাবে কিন্তু পরে আবার নতুন করে ঘোষণা করে, তখন কী হবে? ফলে অনেকগুলো যদি এবং কিন্তুর উপর আমাকে নির্ভর করতে হচ্ছে। কারণটা হচ্ছে এটা নিশ্চিত যে এই পুলিশ বাহিনী আদৌ, আপনি দেখবেন যে পুলিশ পারতপক্ষে এখন কোনো গ্যাঞ্জামে যেতেই চায় না, সে তাকে নিজেকেই সেভ করতে ব্যস্ত। হ্যাঁ, আপনি আন্দোলন করেন কিন্তু আপনার ভিতরে যে দুটো দুষ্টু লোক নেই এটা বলতে পারে না, সে দুষ্টু লোককে দমন করার জন্য তো পুলিশ, এবং লিগেলি তাকে সর্বোচ্চ বল প্রয়োগের ক্ষমতা দেওয়া আছে। ঠিক আছে, সো কালকেই মনে হয় নরসিংদীতে যে ওপেন ফায়ার হলো, ওখানে পুলিশ গেলে কি হতো? প্রশ্ন হচ্ছে পুলিশ গেলে কি হতো, আর প্রশ্ন হচ্ছে পুলিশ যায়নি কেন? হয়তো পুলিশ যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখেন করতে হবে কোনো পুলিশ নেই। তার মানে কি তোমরা মরো, পুলিশ না চিন্তা করে আমি নিজেকে সেভ করি। এইটা তো কোনো নিরাপত্তার সোসাইটিতে এভাবে নিরাপত্তা বিধান হতে পারে না। কিভাবে একটা নির্বাচনের 4 দিন আগে ওপেন বিলের মধ্যে ফায়ার করে আর্মস নিয়ে, নির্বাচন কমিশনও চুপ। তাইলে এই নির্বাচন যে সুষ্ঠু হবে, আপনি যে ভোট দিতে যাব, নিজেদের সেফটি কোথায়? আপনি ঢাকায় বসে ভোট এক ধরনের, আপনি হিল ট্র্যাক্সে যান ওটা আরেক ধরনের, আপনি গ্রামে যান এমন, যেমন আপনি ব্রাহ্মণবাড়িয়া যান, প্রতিটা পদে পদে আপনি বিপদে পড়বেন এখানে। তাহলে আপনি পুলিশ দিয়ে কীভাবে ঠেকাবেন? তারপর আপনি তো দুটো দল যে পরিমাণ হোস্টাইল পজিশনে আছে, কারণ প্রচুর রিউমার আছে যে আপনি এক পক্ষ বলে যে এক পক্ষের সাপোর্ট দিচ্ছেন সরকার, আরেক পক্ষ বলে যে আরেক পক্ষকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, সো ফলে দায়িত্বটা নির্বাচন কমিশনের, কারণ নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন, এই নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকা সত্ত্বেও যমুনার মতো সামনে একটা জায়গায় কীভাবে 2টা ডেমনস্ট্রেশন হয়, নির্বাচন কমিশন চুপ, আমি জানি না। আচ্ছা, সেই 12 ফেব্রুয়ারি পর্যন্ত ধরেন আমরা অপেক্ষা করলাম, কতটা শান্তিপূর্ণ হলো, কতটা হ্যাঁ না, এটা আলোচনাটা করেছিলাম এই জন্য, যদি আপনি গেজেট প্রকাশের মতো, মানে সরকার গঠনের গেজেট প্রকাশের মতো রেজাল্ট না পান, তখন আপনি কী করবেন? তখন তো আপনি ঝুলে যাবেন, কারণ তারপরে রমজান, তারপরের দিন হচ্ছে পয়লা ফাল্গুন, তারপরের দিন হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, তারপরে 2 দিন পরে হচ্ছে রমজান, তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা। আপনি কীভাবে এগুলো রিলেকশন করবেন? ঠিক আছে, সেটাও আমি তর্কের খাতিরে ধরে নিলাম। ইলেকশন লাগলো না, একটা ইলেকশন হলো, একটা গভর্নমেন্ট ফর্ম করলো, তারপরের সেই নির্বাচিত সরকারের সামনের বাংলাদেশ কেমন? মানে আপনার বাংলাদেশের ইতিহাসে কোনো আমার মতে সেই নির্বাচিত সরকার ঘুম হারাম হয়ে যাবে। মানে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারের কাছে এরকম পাহাড় সম চাপ নিয়ে বাংলাদেশ হাজির হয়েছিল কখনো? না, নট ইভেন কোনো নির্বাচনে না, এটা কনসলিডেটেড হোক বা ট্রানজিশনাল হোক, কোনো সরকারের জন্য এতটা, কারণ আপনি তো প্রথমেই হচ্ছে গিয়া
একটা দেশ কতটা সভ্যভাবে চলছে সেটা হচ্ছে সেই মানুষ, সেখানে সমাজে কতটা নর্মস আছে। নর্মসটা তৈরি হয় অনেক কিছু কারণে। তার একটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা। আপনি তো 17 মাসে আইনের প্রতি শ্রদ্ধাবান হতে মানুষকে শেখান নাই। আপনি শিখেছেন কেউ মপ করতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন যে আমি কথা বলার স্বাধীনতা দিলে কথা বলার 17 মাসে অন্তর্বর্তীকালীন সরকার শেখায় নাই, গত 54 বছরে কোনো সরকারকে শিখিয়েছে? পলিটিক্যাল গভর্নমেন্টের একটা সুবিধা আছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক বা জামাত হোক। সেটা হচ্ছে পলিটিক্যাল পার্সনদের তার লোকালি থেকে শুরু করে সেন্ট্রাল মানুষের সাথে একটা কমিউনিকেশন থাকে। আপনি দেখবেন, আপনি ধরেন কোনো এলাকায় গ্যাঞ্জাম লাগলো, একজন উপদেষ্টাকে পাঠান, সলভ হবে না। স্থানীয় বিএনপি বা জামাতের স্থানীয় নেতাকে পাঠান, সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে কানেক্টেড, একজন আরেকজনের স্টেক হোল্ডার। একটা কমিউনিটি গ্রিপ থাকে। সো পাবলিক জানে যে এই পলিটিক্যাল পার্সনকে আমার লাগবে বিপদে আপদে, পলিটিক্যাল পার্সনও জানে যে আমার অ্যাটলিস্ট ভোটের সময় তাদেরকে লাগবে। সো দুজনেই একটা উইন উইন সিচুয়েশন আসলে মিউচুয়াল করে, যেটা উপদেষ্টাদের যেটা নাই, যেটা কারণ আসলে ফেল করার মূল কারণ দীর্ঘদিনে অনির্বাচিত সরকার থাকলে যেটা হয় আর কি। সো শুধু বড় বড় ডিগ্রি থাকলেই এটা আমার আপনার মতো বই লেখা যায়, বক্তব্য দেওয়া যায়, কিন্তু আসলে দেশ চালানো যায় না। হ্যাঁ, এটা প্রুভড। এটা একদিকে ভালোই হয়েছে বাংলাদেশের দেখা দরকার ছিল যে পলিটিক্সটা পলিটিশিয়ানদের হাতে থাকা উচিত। এটা সুশীল কারো হাতে না, অনেস্টলি স্পিকিং। এটা সবার কাজ না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষকতা করা, গবেষণা করা, রাষ্ট্র পরিচালনার অ্যাডভাইস দেয়া, পরামর্শ দেয়া। উনার কাজ যা হচ্ছে রাষ্ট্র পরিচালনা, এটা ওনার কাজ নয়, পারবেন না। এটা আমরা দেখলাম, এটা প্রুভড। এটা ভালো হয়েছে ভবিষ্যতের জন্য। হ্যাঁ, সো তারপরে আসি আপনার এই যে নেক্সট গভর্নমেন্ট যেটা পলিটিক্যাল, এইটা মানে আপনার যেই ক্ষতগুলো তৈরি হয়েছে, যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই পাবলিকের সাথে রাজনীতিবিদদের কানেকশনের কারণে এটা অনেকখানি হেল্প করবে। যদি পলিটিক্যাল পার্সন আবারও সেই অতীতের রিসেন্ট সব সরকারের মতোই সাপ্রেসিভ হয়ে যায়, তাহলে বিপদগুলো আবার ডেকে আনবে। হ্যাঁ, তবে একটা বড় বিষয় হচ্ছে, হয়তো এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু বলছে না বা ন্যাশনালি কিছু হচ্ছে না, এই যেইভাবে নির্বাচনটা হচ্ছে, এখানে আমার কোনো সন্দেহ নাই হাবুড জিতবে। হ্যাঁ, এটা এক ধরনের রেজাল্ট হবে, আই ডোন্ট মাইন্ড। সো কিন্তু এইটার লেজিটিমেসি নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিবে। আর ইলেকশনের লেজিটিমেসি নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিলে সরকার সবসময় একটা সাবকনশিয়াস মাইন্ডের ঝুঁকির মধ্যে থাকে, যেটা তার অনেক ডিসিশন বোল্ডলি নেওয়া সম্ভব হয় না। যেটা আপনি জাস্ট প্রিভিয়াস গভর্নমেন্টকে দেখেন, মানে 2024 সালে নির্বাচিত অনেক ডিসিশনে তারা শেখি ছিল। তারা দেখেন 2009 সালের দিকে যত বোল্ডলি ডিসিশন নিয়েছে, পরে কিন্তু বোল্ডলি ডিসিশন নিতে পারেনি, কারণ তার মনের মধ্যে ভয় ছিল যে আমি যে নির্বাচনটা করে আসছি এইটা লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আছে, এটা থাকবেই। সো এইটা হলে তখন আরও সমস্যা হয়ে দেবে। তাহলে আমি আলোচনাটা শেষ করি। 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? দেখেন, বাংলাদেশ, আমি বলি যে বাংলাদেশ হচ্ছে মাটিটা অদ্ভুত, বদ্বীপ তো। সো এইটাতে আপনি যা কিছু বীজ ফেলবেন, এইটা মাটিটা নরম, যা কিছু বীজ ফেলবেন সরাসরি খুব দ্রুতই, খুব ফার্টাইল। হ্যাঁ, খুব ফার্টাইল এবং নরম বলে এখানে এক্সট্রিম কোনো কিছু এক্সিস্ট করে না লং টার্মে। সো আপনি দেখবেন অনেক এক্সট্রিমিজম আসছে, আপনি ভয় পাচ্ছেন, লং টার্ম এক্সিস্ট করবে না। বাংলাদেশের মাটির মতো বাংলাদেশের মানুষের এবং মানুষের প্রকৃতির নেচারটা এরকম। এইটা আরও যে বললাম, আপনি শশাঙ্কের আমল থেকে দেখেন, প্রতি 10 থেকে 15 বছর পর পর এক ধরনের পলিটিক্যালি টার্ময়েল বলেন, বিবর্তন বলেন, যেভাবে যে ব্যাখ্যা করুন না কেন, এটা থাকেই। সো এবং বাংলাদেশে লং টার্ম কোনো এক্সট্রিমিজম, সেটা শাসকের হোক মতবাদের হোক, এক্সিস্ট করে না। সো আমি হোপই দেখি। আমরাও সবাই হোপফুল হতে চাই। জনাব সাইফুল আলম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্ট কথা চলুকে আসার জন্য। আমি আশা করব নির্বাচনের পর আবারও আপনার সাথে এই টেবিলে বসে নির্বাচন নিয়ে বিশ্লেষণ করব। কথা বলছিলাম পডকাস্ট কথা চলুকে সাইফুল আলম চৌধুরীর সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক। তার বিশ্লেষণগুলো শুনলাম। আমি আশা করব তার বিশ্লেষণ নিয়ে আবারও বসবো এই অনুষ্ঠানে নির্বাচন পরবর্তী সময়। ধন্যবাদ সবাইকে কথা শোনার জন্য।